নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে দেশের উত্তর পূর্বাঞ্চলে হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করল কেন্দ্রীয় সরকার। সরকারের কাছে খবর, প্রতিশোধ নিতে এর মধ্যে এনএসসিএনকে জঙ্গিরা প্রবেশ করেছে ভারতে। আগরতলা বিমানবন্দরে চীনা বিমান, যান্ত্রিক গোলযোগের কারণে আগরতলা বিমানবন্দরে জরুরি অবতরণ করল চীনা বিমান। উদ্বোধন হল কমলাসাগর তারাপুর সীমান্ত হাটের। রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের সচিব এম নাগরাজু, বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলাশাসক ডক্টর মোশাররফ হোসেন এবং সিপাহীজলা জেলার জেলাশাসক প্রদীপ চক্রবর্তী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতীক্ষিত এই সীমান্ত হাটের উদ্বোধন করেন। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। দেশের উত্তর পূর্বাঞ্চলে হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করল কেন্দ্রীয় সরকার। সরকারের কাছে খবর, প্রতিশোধ নিতে এর মধ্যেই খাপলং জঙ্গিরা প্রবেশ করেছে ভারতে। দুদিন আগে বায়ুসেনার সাহায্যে মায়ানমারে ভারতীয় সেনার অভিযানে মৃত্যু হয়েছে 38 জন জঙ্গি। বৃহস্পতিবার দেশের উত্তর পূর্বাঞ্চলে কেন্দ্রীয় সরকার হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করল। সরকারের কাছে খবর, প্রতিশোধ নিতে এর মধ্যেই এনএসসিএনকে জঙ্গিরা ভারতে প্রবেশ করেছে। মণিপুরে জঙ্গি হানায় 18 জন সেনা জওয়ানের মৃত্যুর পরে ভারতীয় সেনা তাদের প্রথম ইন্দো মায়ানমার ক্রস বর্ডার অভিযান চালায়। 4 জুন সকাল 8:30 নাগাদ পারালং ও চারং গ্রামের মাঝামাঝি সেনা কনভয়ের উপর হামলা চালায় জঙ্গিরা। কেন্দ্রের নির্দেশে এনআইএ এই হামলার তদন্তের দায়িত্ব নেয়। মায়ানমারে 70 জন ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক চালায়। মাত্র 40 মিনিটের অভিযানে 38 জন জঙ্গি মৃত্যু হয়। মায়ানমারে অভিযান প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর জানিয়েছেন, ভারতের অবস্থানে যারা ভয় পেয়েছেন তারাই প্রতিক্রিয়া জানাচ্ছেন। But I am going into the aspect of it creating a different mindset. So much so that those who fear India's new posture have started reacting. And therefore, it is what mindset requires change, which can actually result into ultimate success. মণিপুরে কনভয়ে হামলার পর সেনাবাহিনীর পাল্টা অভিযানে মৃত্যু হয়েছে 38 জন জঙ্গির। বায়ুসেনার সাহায্য নিয়ে মায়ানমার সরকারের সঙ্গে ওই যৌথ অভিযান চালায় সেনাবাহিনী। জঙ্গিরা আরও বড় হামলা চালাতে পারে। গোয়েন্দা সূত্রে এই খবর পেয়ে পাল্টা অভিযানে নামে সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে নাগাল্যান্ড, মণিপুর, মায়ানমার সীমান্তে এবং মায়ানমারে ঢুকে যৌথ অভিযান চালানো হয়। এই অভিযানের ফলে বড় হামলা ঠেকানো সম্ভব হলো বলে দাবি করেছে সেনা। এর জেরে নড়েচড়ে বসেছে পাকিস্তান। তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। তবে পাকিস্তানের মন্তব্য, কড়া ভাষায় আক্রমণ করেছে ভারতও। I will not like to get into that discussion. That is something for the Ministry of External Affairs, the Ministry of Defence have to take a call. The Government of India's mission for 24 hours power supply for the country. So we will be taking one step towards that objective of the Deen Dayal Upadhyaya Jyoti Yojana. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা বিমানবন্দরে চীনা বিমান, যান্ত্রিক গোলযোগের কারণে আগরতলা বিমানবন্দরে জরুরি অবতরণ করল চীনা বিমান। পরে বিমানের ত্রুটি সারাই করে আবার বেজিং এর উদ্দেশ্যে রওনা হয় বলে জানা যায়। যান্ত্রিক গোলযোগের জন্য এক চীনা বিমান জরুরি অবতরণ করল আগরতলা বিমানবন্দরে। আগরতলা বিমানবন্দর সূত্রে খবর, বিমানটি দিল্লি থেকে কয়েকজন যাত্রী নিয়ে চীনের রাজধানী বেজিং যাচ্ছিল। আগরতলার আকাশে ওড়ার সময় এতে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তখন পাইলট সঙ্গে সঙ্গে আগরতলা বিমানবন্দরের এটিসির সঙ্গে যোগাযোগ করেন ও জরুরি অবতরণের জন্য অনুরোধ জানান। তখন এটিসি বিমানটিকে অবতরণের অনুমতি দেয়। তবে এই বিদেশি বিমানটিকে মূল টার্মিনাল ভবন থেকে অনেকটা দূরে রানওয়ের এক পাশে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়। বিমানবন্দর সূত্রে আরও খবর, বিমানটিকে ঘিরে রাখেন সিআইএসএফ জওয়ানরা। সঙ্গে সঙ্গে আরও কিছু সিআইএসএফ জওয়ানকে বিমানবন্দরে মোতায়েন করা হয়। পরে বিমানের ত্রুটি সারাই করে আবার বেজিং এর উদ্দেশ্যে রওনা হয় বলে খবর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
উদ্বোধন হলো কমলাসাগর তারাপুর সীমান্ত হাটের। রাজ্য শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব এম নাগরাজু, বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলাশাসক ডক্টর মোশাররফ হোসেন এবং সিপাহীজলা জেলার জেলাশাসক প্রদীপ চক্রবর্তী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতীক্ষিত এই সীমান্ত হাটের উদ্বোধন করেন। বহু প্রতীক্ষার পর উদ্বোধন হলো কমলাসাগর তারাপুর সীমান্ত হাটের। বৃহস্পতিবার দুপুর 12টায় রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব এম নাগরাজু, বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলাশাসক ডক্টর মোশাররফ হোসেন এবং সিপাহীজলা জেলার জেলাশাসক প্রদীপ চক্রবর্তী একত্রে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বহু দিনের প্রতীক্ষিত এই সীমান্ত হাটের উদ্বোধন করেন। এই উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলাশাসক নাজমা বেগম, কসবা পুরসভার মেয়র মোহাম্মদ ইলিয়াস, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক ডি.কে. চাকমা এবং সিপাহীজলা জেলার পুলিশ সুপার প্রদীপ দে সহ ভারত ও বাংলাদেশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। ঢাকা থেকে এটা উদ্বোধন করেছিলেন। আজকে যে কাজটি এখানে হচ্ছে সেটা হচ্ছে যে বর্ডার হাটের শুভ সূচনা, অর্থাৎ অপারেশনালাইজেশন অফ দ্য মার্কেট, সাপ্তাহিক বাজার। এই বাজার শুরু আজকে থেকে হলো। এই শুভ সূচনায় যারা তারা হৃদয়ে অত্যন্ত কাছে, শুধু একটি মাত্র কাটাতারের দ্বারা দুই মানুষকে বিভেদ করে সৃষ্টি করেছে, কিন্তু এই বিভেদকে কমিয়ে আনার জন্য সরকার সরাসরি চেষ্টা করেছে এবং এই চেষ্টারই ফসল আজকের এই মিলন মেলা। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি আজকের যে অবস্থা। জানা গেছে, ভারত বাংলাদেশ সীমান্তের এই কমলাসাগর তারাপুর হাট আপাতত আগামী 6 মাসের জন্য সপ্তাহে একদিন বৃহস্পতিবার ধার্য করা হয়েছে। এদিনের এই হাটে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভারত ও বাংলাদেশের ক্রেতা বিক্রেতারা আশানুরূপভাবে আসতে পারেনি, ফলে দোকানিরা তাদের পসরা না সাজিয়ে বসার পাশাপাশি ভারত বাংলাদেশে বিক্রি করা দ্রব্যাদিও ছিল অত্যন্ত কম। অনেক ক্রেতারা তাদের পছন্দমতো জিনিস না পাওয়ায় খালি হাতে ফিরে গেছেন। তবে এই প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে অনেকেই হাজির ছিলেন এই সীমান্ত হাটের সাক্ষী হিসেবে। তারা জানিয়েছেন, আগেও দুদেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক ভালো ছিল, তবে এদিনের এই হাট উদ্বোধনের ফলে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়েছে। দেশের ভালোবাসা দেখে এবার বাংলা ভীষণ ভালো লাগছে। আপনি কি আশা করছেন এই আজকের এই প্রোগ্রামের মধ্যে? আমি আশা করছি দুই দেশের ভালোবাসা ছিল আগেও, এখন আরো গভীর হলো এবং আমরা আরো বিশ্বাস করি যে এই ভালোবাসা চিরস্থায়ী থাকবে। আপনারা কি এমন চেষ্টা থাকবে যে প্রত্যেক সপ্তাহে বা এক মাস পরে এখানে আসার? হ্যাঁ, অবশ্যই আমরা বৃহস্পতিবারই আসবো। সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ কসবার শিল্পী মনোরঞ্জন দাস, শিল্পীকে তবলায় সহযোগিতা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। দূরপাল্লার ট্রেনে তৎকাল রিজার্ভেশনের নতুন নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল। 1 জুলাই জারি হবে এর জন্য বিজ্ঞপ্তি। দূরপাল্লার ট্রেনে তৎকাল রিজার্ভেশনের নতুন নিয়ম চালু করছে রেল। এবার এসি কোচের তৎকাল টিকিট পাওয়া যাবে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। নন এসি টিকিট মিলবে সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত। ব্যস্ত সময়ে সার্ভারের চাপ কমাতে এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে। এর ফলে টিকিট কাউন্টারের চাপও কমানো যাবে। 1 জুলাই এর জন্য বিজ্ঞপ্তি জারি হবে। তৎকাল টিকিট বাতিল করলে এবার আংশিক টাকা ফেরত দেওয়ারও নতুন নিয়ম চালু হচ্ছে। প্রিমিয়ার ট্রেনের রিজার্ভেশন টিকিট ক্যান্সেল করলেও ফেরত পাওয়া যাবে আংশিক টাকা। এর পরিমাণ বুকিংয়ের 50% পর্যন্ত হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নির্মহল মালিকানা প্রশ্নে এবার ঊর্ধ্বতন আদালতের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজস্ব মন্ত্রী বাদল চৌধুরী। নির্মহলের মালিকানা নিয়ে নিম্ন আদালত যে রায় দিয়েছে তাতে সন্তুষ্ট নয় রাজ্য সরকার, তাই রাজ্য সরকার এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন আদালতের দ্বারস্থ হচ্ছে। মহাকরণে সাংবাদিকদের এই কথা জানান রাজস্ব মন্ত্রী বাদল চৌধুরী। মন্ত্রী সাংবাদিকদের আরও জানান, 1974 সালে কিরিট বিক্রম মাণিক্য বাহাদুর নির্মহল ও রুদ্রসাগর লেকের মালিকানা রাজ্য সরকারকে হস্তান্তর করেছিল। এই সংক্রান্ত নথিপত্র রাজ্য সরকারের হাতে রয়েছে। এই নথিপত্রগুলি ঊর্ধ্বতন আদালতে পেশ করা হবে। পাশাপাশি মন্ত্রী আরও জানান, কিরিট বিক্রম মাণিক্য বাহাদুর এই সম্পত্তি হস্তান্তর করার পর প্রায় 30 বছর কোনো কথা বলেননি। 2006 সালে কিরিট বিক্রমের মৃত্যুর পর নির্মহল ও রুদ্রসাগর তাদের সম্পত্তি বলে দাবি করেন। জাজমেন্টের মধ্যে কিছুটা ইয়ে আছে, তার ইয়ের মধ্যে দেখা যাইতেছে
সব জায়গায় সমানভাবে যে কথা বলে দিয়ে শুরু করতে চেয়েছে সেই জায়গায় সমান জায়গায় সবকিছু। যাই হোক, এগুলো এখন জাজমেন্টের তো ব্যাপারে আমরা ঠিকই করছি, জাজমেন্ট আমরা খুশি, আমরা আপিলে যাব। আর এটা মানে কিরিট বিক্রম জীবিত থাকতে তিনি লিখে দিয়ে গেছেন, সমস্ত কাগজপত্র আমাদের কাছে আছে, ডকুমেন্ট আছে। এখন কিছু টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল। এখন কিরিট বিক্রম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন 2007 সাল, হ্যাঁ, তখন পর্যন্ত কিন্তু কোনো এরকম আপত্তি, কোনো কথাবার্তা, কোনো কিছু ছিল। 2006 সালের পরে ওনার যারা উত্তরাধিকারী আছেন তারা কোর্টে গেছেন, মামলা গেছেন। আর কিরিট বিক্রম লিখে দিয়েছেন 1974 সালে। 30 ইয়ার্সের মধ্যে তারা কিন্তু কোনোদিন প্রশ্ন তুলেনি এই জায়গায় অমুক সমুক এই সমস্ত সময় আছে। এগুলি আজকে আমরা ডিসিতেও আমরা দেখছি। এখন কোর্ট জাজমেন্ট দিছে, আমরা স্বাভাবিক কারণে মানে উদ্বোধন কোর্টের কাছে আমরা যাব, মানে সেই সমস্ত দিক থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2015 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করল বিলোনিয়া পুর পরিষদ। পুরস্কৃত করা হলো উচ্চ মাধ্যমিকে সেরা 10-এর ষষ্ঠ স্থানাধিকারী আকাশ দেকেও। তাকে নগদ 10,000 টাকা ও বিদ্যাসাগর সম্মানে ভূষিত করা হয়। বুধবার বিলোনিয়া পুর পরিষদ সংবর্ধনা দিল পুরো এলাকার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের, যাদের মধ্যে রয়েছে এবছর উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকারী আকাশ দেও। তাকে নগদ 10,000 টাকা ও বিদ্যাসাগর সম্মানে ভূষিত করা হয়। এছাড়া প্রথম বিভাগে পাশ করা ছাত্রছাত্রীদের দেওয়া হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্মৃতি পুরস্কার ও প্রীতি উপহার। বিলোনিয়া তথা দক্ষিণ জেলার গৌরব বিদ্যাপীঠ এইচএস এর ছাত্র আকাশ দেকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সাম্মানিক উপহার দেওয়া হয়। তার মা বাবাকেও পুর পরিষদ বিলোনিয়ার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও প্রতি বছর এই মঞ্চে মন্ত্রী বাদল চৌধুরীর বাবা প্রয়াত দেবেন্দ্র চৌধুরীর নামে দেবেন্দ্র চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপক বালক ও বালিকাদের। বালিকাদের স্মৃতি পুরস্কার পেয়েছে বিদ্যাপীঠ এইচএস স্কুলের মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাওয়া কৃতী ছাত্রী অর্পিতা দেবনাথ এবং দ্বাদশে বালকদের মধ্যে আকাশ দে। পুর পরিষদ বিলোনিয়ার পক্ষ থেকে সব মিলিয়ে মাধ্যমিকে 131 এবং উচ্চ মাধ্যমিকে 103 জন অর্থাৎ মোট 234 জনকে সংবর্ধনা দেওয়া হয়। এদিনে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বাসুদেব মজুমদার, সভাধিপতি হিমাংশু রায়, ঋষ্যমুখ রাজনগর ও বীরচন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, দক্ষিণ জেলার এসপি এবং রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সহ অন্যান্যরা। আমরা বিলোনিয়া পৌর পরিষদ প্রত্যেক বছর এই ধরনের সংবর্ধনার আয়োজন আমরা করি। আমরা গর্বিত যে এবারও প্রায় 235 জন নগর এলাকায়, পৌর এলাকাতে ফার্স্ট ডিভিশন পেয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। 102 জন পেয়েছে মাধ্যমিকে, 131 জন পেয়েছে উচ্চ মাধ্যমিকে। তারা সম্বর্ধিত আমরা করলাম এবং এর মধ্যে আকাশ দে ষষ্ঠ হয়েছে। আমরা আগে থেকে এটা পুরস্কার ঘোষণা আছে। বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার আমরা দিয়ে থাকি, 10,000 টাকা মূল্যের এই পুরস্কার। যারা প্রথম 10-এ স্থান করে নেয়, এর আগেও অনেককে আমরা দিয়েছি। আর যারা ফার্স্ট ডিভিশন তাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্মৃতি পুরস্কার আমরা দিয়ে থাকি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে 2015 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় ধর্মনগর টাউন হলে। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা উপলক্ষে ধর্মনগর টাউন হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক গৌরগোপাল ব্যানার্জি। প্রধান অতিথি উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্যগণ এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। হলে ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পুর পরিষদ এলাকার বিদ্যালয়গুলোর মধ্যে 233 জন প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়। সহায় সম্পদ প্রচুর, মাটির তলায় রয়েছে স্বর্ণ ভান্ডার, প্রাকৃতিক গ্যাস, মাটির উপরে বনজ সম্পদ, আর আপনাদের মতো প্রায় 37 লক্ষ মানব সম্পদ। ছোট্ট রাজ্য ত্রিপুরা। এত সহায় সম্পদ থাকার পরেও এই রাজ্যে 6 লক্ষাধিক
শিক্ষিত বেকার, একটা অনিশ্চয়তা। আপনাদের যারা পড়াতেন 10,323 জন শিক্ষক, রাজ্য সরকার যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ করেছিলেন, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভালোবেসে নিজের সন্তানদের ভুলে গিয়ে প্রেমিকের সাথে চম্পট দিল কলমক্ষেত মধ্যপাড়ার এক গৃহবধূ। দীর্ঘ 9 মাস পর পুলিশের আশ্রয়ে তাদের ভালোবাসার জানান দিল তারা। ভালোবাসার জালে জড়িয়ে সবকিছু ভুলে প্রেমিকের সঙ্গে চম্পট দিল এক গৃহবধূ। জানা যায় গত 9 মাস পূর্বে কলমক্ষেতের মধ্যপাড়া রেজ্জাক মিয়ার স্ত্রী খুশনেহারা বেগম কলমক্ষেত বরপাথর এলাকার আয়ুব আলীর সঙ্গে 15 লক্ষ টাকা ও 7 ভরি সোনার গহনা নিয়ে পালিয়ে যায়। খুশনেহারা বেগমের বিয়ে হয় রেজ্জাক মিয়ার সাথে 20 বছর পূর্বে। রেজ্জাক মিয়া বর্তমানে বিদেশে থাকেন। খুশনেহারা বেগমের 14 বছরের একটি ছেলে ও 9 বছরের একটি মেয়েও রয়েছে। অপরদিকে আয়ুব আলীও বিবাহিত, তারও একটি সন্তান রয়েছে। গত 9 মাস ধরে দুই পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের পায়নি। বুধবার বিকেলে তারা দুজনকে সোনামুড়া বাজারে দেখে। খুশনেহারার মামা ধাওয়া করে দুজনকে। তারা দুজনে পালিয়ে আশ্রয় নেয় সোনামুড়া থানায়। জানাজানি হয় দুই পরিবারের মধ্যে। তবে তাদের দুজনেরই বক্তব্য যে তারা আর কোনোদিন ফিরে যাবে না, তারা কাউকে চেনে না। এমনটাই অভিমত খুশনেহারার ও আয়ুব আলীর। সকলেই বলেন ভালোবাসা নাকি অন্ধ, তারই প্রমাণ দিল তারা দুজনে। তা না হলে কি করে নিজেদের সন্তানদের চিনতে অস্বীকার করে তারা? তাদের এই কীর্তিকাণ্ড দেখতে থানায় ভিড় জমায় বহু মানুষ। পুলিশ তাদের আলাদা করতে গেলে থানা পুলিশ ও মিডিয়াকে সাক্ষী রেখে দুজনে থানার মধ্যে চুম্বন করে। হাজারো চেষ্টা করে পুলিশ তাদের আলাদা করতে পারেনি। তাদের এইরূপ কীর্তিকাণ্ডে থানায় উপস্থিত সকলের মধ্যে ছিছি রব পড়ে গেল। এই বিষয়ে খুশনেহারার মা আয়েশা বিবি জানান, 20 বছর আগে রাজ্যের কাছে খুশনেহারা বাগানে বিয়ে দিছি। রাজ্যের গরিব অবস্থা আছে, নিজে হেরটেল করে কোনো মতো চালায়, লাড়কি টাড়কি দিয়েছে নিজে যাবে। আর বিদেশ যায় মানুষে বিদেশ পাঠিয়েছে, সবার বিদেশ যান, বিদেশ দিতে নিয়ে এখন নিজে হাল করে কষ্ট করে বিদেশ করাইছে। বিদেশ যাওয়ানোর সাথে মা আমি যাতে গেছি তারা কেডা ফেলবো, কেডা খাওয়া মানে তারা নেই না। আমি দিয়ালাম আমি এখন কষ্ট হারাইতে নিয়ে হারলাম রয়েছি। তারপরে যাওয়ার যে বালা কাজ করা হয়েছে, কাজ করতে আছে, টাকা পয়সা হারাইতে আছে। প্রতি মাসে 2 মাসে পরে 3 মাসে পরে 1000 ভরে 2000 ভরো 1500 ভরো আমার এনে দেয়। আমি সব তার নাম খুশনেহারা বেগম নামে ভাড়া নিয়ে কই নিয়ে রাখে, কি করে আমার কোনো জানা না শোনা না। তার অ্যাকাউন্টে থাকে। তারপরে তাই 2 টাকা এজেন্ট আলী, তার নাম কি আলিয়া, তার সলা যুক্তি দিয়া ফুটি দিয়া তাই টিকা 15 লক্ষ টাকা মিলে তার আজ 1 বছরে তার আজকে থানায় হয়েছে। অপর এক আত্মীয় জানান, বিদেশ গেছে 9 বছর মেলার ব্রাঞ্চে তো টাকা ঢুকে পাঠাইতে না, ব্রাঞ্চে পাঠাইতো টাকা। তাই আইতো যাইতো দূর থেকে জমিজন একটি রং নাম্বারটা পাইছে, পাইয়া সেরা এই ফোনে ফোনে তার লোক কথা চলে। বাড়ি ঘরে আমার বোনও অশিক্ষিত, বোনের জামাই অশিক্ষিত। তারা তো আর এত বেশি করতে জানো না। তার মেয়ে একটা টাকা তুলতো, যা বিদেশ থেকে জামাই টাকা ভাড়া টাকা লই আই, দুবার থেকে যাইব টাকা তুলতে আনবো, এরকম করতে করতে অনেক দিন চলছে। টাকা তুলে একদিক দিয়ে আরেকদিক দিয়েতেই তারি দিয়ালা টাকাটি। বাড়ির থেকে ভালাইছে আজকা 11 মাসের কাছাকাছি হয়ে গেছে। প্রায় 1.5 লাখ টাকা মতন বাঙ্গালাইছি আমরা খুঁজছি, কোনো জায়গা বাদ দিছি না। ত্রিপুরার বাইরে পর্যন্ত আমি খুঁজছি, পাইছি না তার একটু আইয়া। তো আজকা এই সোনামুড়া আমি থানা তাইছি একটা যে কোনো একটা কাজ আইয়া দিই, তাই সামনে দেখছি। আমি দেখে দৌড়িয়ে ঢুকিয়েছি ভিতরে। তো ঢুকিয়ে আনার পরে আমি আমার বোন জামাইয়ের খবর দিছি। ম্যাডামের কাছে ফোন করলাম, ম্যাডাম কাছে ঠিক আছে তারা রাখে রান, তারা আমি আইতেছি, কথা টথা নাই, আমরা কেউ যোগাযোগ কিচ্ছু নেই। তো লাস্টে সন্তোষ তার লয়ে গেছে গিয়া যাওয়ার পরে আজকে পাইছি 11 মাস পরে তাই এই থানার সামনে কি কাজ আইছে। তবে এই সবকিছুর মধ্যে তাদের সন্তানদের দেখার মতো কেউ নেই। কি হবে তাদের ভবিষ্যৎ তা নিয়ে সকলে চিন্তিত। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও যান দুর্ঘটনা। ওভারটেক করতে গিয়ে বাগবাসা ধর্মনগর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে উড়ে গিয়ে পড়ল কমান্ডার জিপ। এতে গুরুতর আহত গাড়ির চালক সহ 6 জনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
ওভারটেক করতে গিয়ে বাগবাসা ধর্মনগর সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে উড়ে গিয়ে পড়ল কমান্ডার জিপ। ঘটনা বুধবার দুপুর 2টা নাগাদ মিশন টিলা শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের সামনে। ঘটনায় গুরুতর আহত 6 জন। এছাড়াও আরও 6 জনের শরীরে অল্প বিস্তর আঘাত রয়েছে। চালক কালীপদ দাস সহ গুরুতর আহত 6 জনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে যাত্রী বোঝাই TR022743 কমান্ডার জিপটি যাত্রী নিয়ে পানিসাগর থেকে ধর্মনগর আসার পথে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা খেয়ে জমিতে পড়ে যায়। ঘটনাস্থলে দমকল গিয়ে আহত সব যাত্রীকে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে 6 জনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের শিলচর পাঠানো হয়েছে। পুলিশ গাড়িটি ঘটনাস্থল থেকে তুলে নিয়ে বাগবাসা পুলিশ ফাঁড়িতে রেখেছে। সবাই 3 জন তো আপাতত ভালো আছে, একজন তো এখানে তো দূরিয়া আমরা এখানে ঘরে বই রয়েছে। এখন গেছে হবাইও গেছে কি জানি কই গেছে। ধর্মনগর আগরতলার লোক এই ধর্মনগরে থাকে আর কোনখানে বলে মাস্টারি করে। সে বাচ্চা এই বাচ্চা কোনো কিছু হইছে না। লিয়ান ওই মনি ভালাম রং লং আমারও গাম ডাক্তার পাইছেন? একজন, আমি প্রথমে একজন পাইছি, ওখানে আইছে আর একজন আর কোনো ডাক্তার নাই? আর সবাই এমনি স্টাফরা? না, প্রথমে আমি একজন, আর একজন সিস্টার একজন পাইছি, এরপরে বাকিটা আইছে এরা সব। আচ্ছা, এটা অ্যাক্সিডেন্ট কোন জায়গায় হইছে? নরেন্দ্র বাগবাসার মধ্যে। আচ্ছা, কতজন আছে এখন দেশে? 8 জন আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2015 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে জায়গা করে নিল জুলাইবাড়ি দ্বাদশের ছাত্রী অঙ্কুরিতা দে। ভালো ফল করাতে তাকে উৎসাহিত করতে তার বাড়ি যান দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়। মাধ্যমিকে 6 নম্বরের জন্য স্বপ্ন পূরণ হলো না। উচ্চ মাধ্যমিকে প্রথম দশে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে এবার আর লক্ষ্যভ্রষ্ট হল না জুলাইবাড়ি দ্বাদশের বিজ্ঞান বিভাগের ছাত্রী অঙ্কুরিতা দের। পিতা রত্নজিৎ দে জুলাইবাড়ি দ্বাদশের বিজ্ঞান বিভাগের শিক্ষক, মা অমিতা রানী ধর দে জুলাইবাড়ি MM স্কুলের শিক্ষিকা। অঙ্কুরিতার পুরাতন বাড়ি কমলপুরের মানিক ভান্ডারে। চাকরি সূত্রে অঙ্কুরিতার বাবা পশ্চিম জুলাইবাড়ি মাস্টারপাড়ায় স্থায়ী বাসিন্দা হয়ে যায়। এবার উচ্চ মাধ্যমিকে অঙ্কুরিতা 427 নম্বর পেয়ে যুগ্মভাবে নবম স্থানটি দখল করে। ভালো রেজাল্টের জন্য অঙ্কুরিতাকে অনুপ্রাণিত করতে সোমবার সন্ধ্যায় অঙ্কুরিতার বাড়িতে যান দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়। ছিলেন জুলাইবাড়ি ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানও। সভাপতি কথা বলেন অঙ্কুরিতার সাথে। অঙ্কুরিতার আগামী দিনের লক্ষ্য কি তা জেনে নেন। আলাপ শেষে অঙ্কুরিতাকে পরামর্শ দেন সমাজের জন্য ভাবতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চলছে আমের মরশুম। নির্ভয়পুর পঞ্চায়েত এলাকার লালটিলা গ্রামে রসালো আমের উৎপাদন ভালোই হয়েছে। আমের রসালো মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা লালটিলায়। এবছর প্রায় 2 টন আম উৎপাদন হয়েছে চাষি বারেক মিয়ার আম বাগানে। নির্ভয়পুর পঞ্চায়েত এলাকার লালটিলা গ্রামে রসালো আমের উৎপাদন এবছর অন্যান্য বছরের চেয়ে খানিকটা ভালো হয়েছে। সুদক্ষ চাষি আব্দুল বারেক মিয়ার পাকা আম, মল্লিকা ও আম্রপালির রসালো মিষ্টিগন্ধে গোটা লালটিলায় মৌ মৌ করে। মনে হয় পশ্চিম বাংলার মালদহে এসে গেছি। যেদিকে চোখ যায় শুধু ছোট্ট ছোট্ট গাছগুলিতে থোকা থোকা মল্লিকা আর আম্রপালির রসালো ফল হালকা হওয়ায় দোল খাচ্ছে। সঙ্গে সুস্বাদু মিষ্টিগন্ধে ইচ্ছে হয় তাপদাহের তৃষ্ণা মেটানোর জন্য অন্তত 1টি আম পেরে খাই, কিন্তু সম্ভব নয়। কিন্তু যে কারো ইচ্ছে হলেও অন্যের ফল না জানিয়ে খাওয়াটা কি সমুচিত ঠিক হবে? বর্তমান বাজারে মাত্র কেজি 40 টাকা। সাত সকালে লালটিলা আব্দুল বারেক মিয়ার বাড়িতে এমনই দৃশ্য ক্যামেরায় লেন্স বন্দি করে চাষি বারেক মিয়ার সাথে আলাপচারিতায় জানা গেল এবছর 2 টন আম উৎপাদন হয়েছে তার। পরপর 3টি প্লটে নকানি সমতল টিলাভূমিতে উচ্চ ফলন হয়েছে এবছর। আমি নার্সারি করতে আছি এবং অম্রপল্লী গাছ 300 আছে, মল্লিকা অম্রপল্লী মিলিয়ে মুসাম্বির আছে 100 মতন, আনারসও আছে, কলা আছে, এসব নার্সারি করে জীবন নির্বাহ করতে আছি। এটার উপরে আমরা নির্ভরশীল। বছরে প্রায় 50 থেকে 60 হাজার টাকার আম বেশি এবং সারাও বিক্রি করি, 3-4 লাখ টাকার মতন সারা বিক্রি হয়। এটার উপরে আমরা প্রথম একটু দুর্বল অবস্থায় আসছিলাম, এখন ভালোই চলতে আছি। কৃষি ধানের থেকে অনেক ভালো ফলন বা আয়ও বেশি এটার মধ্যে। আব্দুল বারেকের গোটা পরিবার চলছে 7 বছর ধরে আমের কাজ কারবার নিয়ে। এই পেশাই পরিবারের আর্থিক সমৃদ্ধির পথে এগিয়ে চলছে আজও। কাঠলিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালনের লক্ষ্যে ধর্মনগর ক্রীড়া দপ্তরে আয়োজন করা হয় এক প্রস্তুতি সভার। সভায় উক্ত যোগা দিবসকে কিভাবে সর্বাত্মক সফল করা যায় তার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। এই দিনটিকে মর্যাদা সহকারে পালনের লক্ষ্যে ধর্মনগর ক্রীড়া দপ্তরের এক প্রস্তুতি সভায় আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন
উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস, পুর পরিষদের চেয়ারম্যান রত্না মহেশ্ব দাস, ভাইস চেয়ারম্যান স্বপন চন্দ, জেলা শিক্ষা আধিকারিক বরুণ দাস সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। সবাই বিভিন্ন আলোচনাক্রমে সিদ্ধান্ত হয় যে ওই দিন ধর্মনগর টাউন হলে মহকুমা ভিত্তিক পুর পরিষদের অন্তর্গত বিদ্যালয়গুলির এনএসএস ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা হবে এবং যোগা অ্যাসোসিয়েশনের ছাত্রছাত্রীরা যোগাসন প্রদর্শন করবে। এই প্রস্তুতি সভা প্রসঙ্গে ক্রীড়া দপ্তরের এক শারীর শিক্ষক জানান, ত্রিপুরা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামী 21শে জুন ন্যাশনাল যোগা ইন্টারন্যাশনাল ডে উপলক্ষে আজ যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সভাধিপতি শ্রী প্রতিমা দাসের নেতৃত্বে আজকে একটি আমরা প্রস্তুতি কমিটি মিটিং ডেকেছি। সেখান থেকে আমরা এই 21 তারিখের কর্মসূচিকে রূপায়ণের ক্ষেত্রে আমরা বিভিন্ন সাব কমিটি এবং কিভাবে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করা যায় তার জন্য আজকে আমরা মিটিং ডেকেছি। এই মিটিংয়ের পর আমাদের পূর্ণাঙ্গ অর্গানিক কমিটি গঠন হবে এবং সেই কমিটি আগামী 21 তারিখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলো 23 বছরের এক লম্পট যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি এলাকায়। রাতের অন্ধকারে জানালা দিয়ে ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার 23 বছরের এক যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি এলাকার গৃহবধূ নিজ বিছানায় শুয়েছিল। পাশের বিছানায় শুয়েছিল তার স্বামী ও কন্যা। প্রতিবেশী যুবক মন্টু দেবনাথ কোনো এক সময় রাতের অন্ধকারে জানালা দিয়ে ঘরে প্রবেশ করে। রাত প্রায় 1টা নাগাদ ঘুমের মধ্যেই গৃহবধূকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। তখন গৃহবধূর চিৎকারে সবাই জেগে ওঠে এবং আলো জ্বালিয়ে দেখতে পায় মন্টু দেবনাথ পালিয়ে যাচ্ছে। তেলিয়ামুড়া থানায় গৃহবধূ মন্টু নামে লিখিত অভিযোগ করলে তেলিয়ামুড়া থানার পুলিশ যুবককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে যুবক সহ গৃহবধূকে মেডিকেল চেকআপের জন্য তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তখন আমি উঠতে উঠার পর তখন আমি দরজাটা বাইরেছে, বেরোনোর লগে লগে আমি বাইরেছি। আর আপনার মেয়ের ডাক দিচ্ছে, আমার ফ্যামিলি ডাক দিচ্ছে। কে ঢুকছিল আপনার ঘরে? জন্টু। জন্টু কি? দেবনাথ। কটার সময় ঢুকছিল? আমরা যখন ইয়ে করছি, যখন বাইরেছে, বাইরানোর পরে তখন ঘড়ি দেখা হচ্ছে 1:30 বাজে। জানা যায়, বৃহস্পতিবার ধৃত যুবককে খোয়াই আদালতে সোপর্দ করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।